আমরা ইন্টারলোকিউটরি ম্যাটার্স বা অন্তর্বর্তীকালীন বিষয়গুলো নিয়ে আলাপ করেছিলাম। শুরু করেছিলাম আমরা কমিশন দিয়ে, তারপর সর্বশেষ আমরা ইনজাংশন বা নিষেধাজ্ঞা পর্যন্ত কভার করেছিলাম। তো আরেকটা গুরুত্বপূর্ণ এবং আদালতে বহুল চর্চিত বলা যায় এরকম একটা ইন্টারলোকিউটরি ম্যাটার হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার্স বা তত্ত্বাবধায়ক নিয়োগ। ঠিক আছে, সো তত্ত্বাবধায়ক বলতে কি বোঝায়, এটা সংক্রান্ত অর্ডার কত এবং এইটার ভিতরে ছোট্ট কয়েকটা পাঁচটা রুল আছে, সবগুলো ডিটেলসে আমরা পড়বো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অর্ডার 40। এখানে রোমান হরফে লেখা আছে অর্ডার 40 বা আদেশ 40, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার্স বা তত্ত্বাবধায়ক নিয়োগ। তো এইখানে যেটা বলছে দেখেন, আমরা আজকের ক্লাসে যেটা কভার করব মূলত বোঝার চেষ্টা করব যে রিসিভার বা তত্ত্বাবধায়ক বলতে কি বোঝায়, তার ডেফিনেশনটা কি, দেওয়ানি কার্যবিধিতে কোনো ডেফিনেশন দেওয়া আছে কিনা, তার বৈশিষ্ট্য, তার কাজের ধরন, তাকে অ্যাপয়েন্টমেন্ট কখন করা যায়, রিসিভার বা তত্ত্বাবধায়কের রেমুনারেশন বা সম্মানের একটা বিধান আছে, একটা রুল আছে, রিসিভার বা তত্ত্বাবধায়কের দায়িত্ব এবং কর্তব্য, যেখান থেকে রিটেনে প্রায় সময় প্রশ্ন আসে। এবং এই দায়িত্ব এবং কর্তব্য পরিপালন করতে গিয়ে যদি রিসিভার ব্যর্থ হন, তাহলে তাকে অনেক সময় দেখা যায় যে কিছু এনফোর্সমেন্ট মেকানিজম আছে, তার সম্পত্তি অ্যাটাচ করা, তার বিরুদ্ধে কিছু ব্যবস্থা গ্রহণ করা যায়। আর বিশেষ ক্ষেত্রে কালেক্টর অর্থাৎ ডেপুটি কমিশনার বা ডিসি হিসেবে যাকে আমরা চিনি, যার মূল পদবিটা হচ্ছে কালেক্টর বা রাজস্ব সংগ্রাহক জেলার, তাকেও কখনো কখনো রিসিভার হিসেবে নিয়োগ করা যায়। এখান থেকে যদি এখন পর্যন্ত প্রশ্ন আসেনি, বাট ভবিষ্যতে হয়তো আসতে পারে যে কখন কালেক্টরকে রিসিভার হিসেবে নিয়োগ করা যায়, এগুলো আমরা জানবো। এবং আপনাদের পরীক্ষার জন্য কিছু অ্যান্টিসিপেটেড কোয়েশ্চেন, সম্ভাব্য কিছু কোয়েশ্চেন নিয়ে আলাপ করব। তো চলুন আমরা দেখে নেই এক নজরে এই অর্ডারে কয়টা রুল আছে। এই অর্ডারে মূলত পাঁচটা রুল আছে। রুল 1, 2, 3, 4, 5। ওয়ানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার্স এন্ড পাওয়ার্স, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রুল 1টা। সো রুল 1-এর সংখ্যা সহ মুখস্থ করতে হবে যে আদেশ 40 বিধি 1, তত্ত্বাবধায়ক নিয়োগ করা হয় এবং তত্ত্বাবধায়কের ক্ষমতা, দায়িত্ব বা কর্তব্যের কথাগুলো এখানে, পাওয়ার্স এর কথাগুলো বলা আছে, আদালত তাকে কি কি ক্ষমতা দিতে পারে। বাট রিসিভারের দায়িত্বটা আবার বিধি 3-এ বলা আছে, আমরা ডিটেলসটা জানবো। বিধি 2-তে হচ্ছে রেমুনারেশন বা তার সম্মানী সংক্রান্ত, আর বিধি 4-এ হচ্ছে রিসিভারের দায়িত্ব পালন করতে রিসিভারকে বাধ্য করা বা রিসিভারের জন্য যে দায়িত্বগুলো নিরূপণ করা হয়েছে সেগুলো বাস্তবায়ন করার বিধান। আর রুল 5টা হচ্ছে একটু অগুরুত্বপূর্ণ বা মাইনর। তো দেখেন, রিসিভারের ডেফিনেশনটা আমরা একটু দেখার চেষ্টা করি। এইটাই মূলত হচ্ছে এই অর্ডার 40 বা আদেশ 40-এর মৌল কথাবার্তা বা ভিত্তি যেটা, বাট আনফরচুনেটলি আমাদের দেওয়ানি কার্যবিধিতে রিসিভার বা তত্ত্বাবধায়কের কোনো সংজ্ঞা দেয়া নাই। বাট জুডিশিয়াল বিভিন্ন ডিসকাশনে বা প্রেসিডেন্টে রিসিভারের সংজ্ঞা দেয়া আছে। সো দেখেন এখানে কি বলছে, তারপরে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। এখানে বলছে যে রিসিভার ইজ এন অফিসার অ্যাপয়েন্টেড বাই দ্য কোর্ট টু টেক পজেশন অফ অ্যান্ড ম্যানেজ প্রপার্টি দ্যাট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ লিটিগেশন ফর দ্য বেনিফিট অফ দ্য পার্টি আলটিমেটলি ফাউন্ড এন্টাইটেলড টু। যে রিসিভার হচ্ছেন অফিসার অ্যাপয়েন্টেড বাই দ্য কোর্ট, কোন একজন কর্মকর্তা, কর্মচারী, ব্যক্তি, এটা যে কেউ হতে পারে, নির্দিষ্ট না, appointed by the court, যাকে আদালত নিযুক্ত করে, to take possession of and manage property that is the subject matter of litigation। কেন নিয়োগ করে? to take possession and manage of the property that is the subject matter of litigation। মামলার বিরোধের বিষয়বস্তু হিসেবে যে সম্পত্তিটা আছে, যেমন একটা জমি নিয়ে মামলা, একটা বিল্ডিং নিয়ে মামলা, একটা পুকুর, একটা দিঘি, একটা ইজারা ঘাট, একটা ফেরি ঘাট, একটা ফিশারিজ, যে কোনো কিছু নিয়ে, একটা বাগান, একটা গার্ডেন, যেটা নিয়ে মামলা, সেই মামলার প্রপার্টিটার পজেশন, দখলটা নেওয়া, নিজের নিয়ন্ত্রণে নেওয়া, অ্যান্ড টু ম্যানেজ, এবং সেই সম্পত্তিটা ম্যানেজ করা, সেই সম্পত্তিটার ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য আদালত যখন কোনো ব্যক্তিকে নিযুক্ত করে, সেই ব্যক্তিকে বলা হয় রিসিভার বা তত্ত্বাবধায়ক। কেন এটা করা হয়? ফর দ্য বেনিফিট অফ দ্য পার্টি আলটিমেটলি ফাউন্ড এন্টাইটেল টু। আলটিমেটলি মামলার শেষে যে ব্যক্তি এই সুবিধাটা সম্পত্তিটার অধিকারী হবেন আদালতের মাধ্যমে, যে মামলাটা নিয়ে বিরোধ চলছে, সেই পার্টির সুবিধা নিশ্চিত করার জন্য অনেক সময় আদালত রিসিভার নিয়োগ করে। তাহলে রিসিভার বা তত্ত্বাবধায়ক বলতেই বুঝতে পারছেন যে কেয়ারটেকার, যিনি মামলা চলাকালীন বা মামলার পরবর্তী পর্যায়েও একটা মামলার বিরোধীয় সম্পত্তি দেখাশোনা করেন, পরিচালনা করেন, ব্যবস্থাপনা করেন, ম্যানেজ করেন, এবং এটা করতে গিয়ে তিনি পজিশনটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন বাই অর্ডার অফ দ্য কোর্ট। এই ব্যক্তিকে বলা হয় রিসিভার বা তত্ত্বাবধায়ক। আচ্ছা,
তো দেখেন রিসিভারের নেচারটা যদি আমরা একটু অ্যানালাইসিস করে বলছি যে নো স্ট্যাটিউটরি ডেফিনেশন ইন সিপিসি, দেওয়ানি কার্যবিধিতে কোনো ডেফিনেশন দেয়া নাই। ইট রেফার্স টু জুডিশিয়াল ডেফিনেশন আর জেনারেল আন্ডারস্ট্যান্ডিং, যে বিচারিক সিদ্ধান্ত থেকে রিসিভার সম্পর্কে যে ধারণাটা পাওয়া যায় বা সাধারণ আন্ডারস্ট্যান্ডিং থেকে রিসিভারের এই সংজ্ঞাটা আপনারা পরীক্ষায় রেফার করতে পারেন বা আপনাদের বোঝার জন্য বললাম। তো কোর এলিমেন্টসটা হচ্ছে রিসিভার একজন অফিসার অফ দ্য কোর্ট, নট এজেন্ট অফ এনি পার্টি। তিনি মামলার কোনো পক্ষের প্রতিনিধি না, তিনি আদালত কর্তৃক নিযুক্ত একজন ব্যক্তি, পক্ষদের সুবিধার জন্য যদি আদালত নিযুক্ত করে। তার মূল কাজ হচ্ছে ওই বিরোধী বিষয়বস্তু বা সম্পত্তিটার দখল নিয়ন্ত্রণে নেওয়া এবং সেটা দেখাশোনা করা, পরিচালনা করা, এবং ইভেনচুয়ালি মামলায় যিনি উইনার হবেন, জিতবেন যিনি, তার সুবিধাটা নিশ্চিত করা। আর তার প্রাইমারি রোলটা হচ্ছে, তার প্রাথমিক দায়িত্বটা হচ্ছে প্রিজার্ভেশন, সম্পত্তিটা সংরক্ষণ করা, সম্পত্তিটাকে বিনষ্ট হওয়ার হাত থেকে বাঁচানো, সম্পত্তিটা বেহাত বেদখল বা ধরেন স্থানান্তর হস্তান্তর এই জিনিসগুলো প্রতিহত করার জন্যই মূলত তাকে নিযুক্ত করা হয়। বলা হয় যে রিসিভার ইজ এ নিউট্রাল কাস্টোডিয়ান হু ইজ অ্যাকাউন্টেবল অনলি টু কোর্ট। তিনি হচ্ছেন একজন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক বা কাস্টোডিয়ান, যিনি অ্যাকাউন্টেবল অনলি টু দ্য কোর্ট, আদালতের কাছে মূলত তিনি দায়ী। তো এইটা এক নজরে রিসিভারের ন্যাচার এন্ড ক্যারেক্টারটা আপনারা একটু দেখে নিতে পারেন, যেগুলো অলরেডি বললাম। সো পরীক্ষায় যদিও প্রশ্ন আসেনি এখন পর্যন্ত বা রিটেনে কখনো কোনো আসতে পারে যে ইজ এ রিসিভার এন এজেন্ট অফ দ্য প্লেন্টিফ বা ডিফেন্ডেন্ট, যে রিসিভার বা তত্ত্বাবধায়ক কি মামলার বাদী কিংবা বিবাদীর কোনো প্রতিনিধি কিনা। আনসারটা হচ্ছে না, সে হচ্ছে আদালতের একজন আদালত কর্তৃক নিযুক্ত ব্যক্তি, সুতরাং সে আদালতের অফিসারের মর্যাদা পায়। সো ক্রিটিক্যাল ডিস্টিংশন হিসেবে এটা মাথায় রাখতে পারেন যে রিসিভার ইজ নট এন এজেন্ট অফ দ্য প্লেন্টিফ অর ডিফেন্ডেন্ট, সে হচ্ছে জাস্ট এন অফিসার অফ দ্য কোর্ট। ঠিক আছে, এখন দেখেন রুল ওয়ান যেটা ইম্পর্টেন্ট, যে অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার্স এন্ড পাওয়ার্স, যে রিসিভারকে কখন নিযুক্ত করা হবে এবং তার ক্ষমতাটা কি। এক্স্যাক্টলি রুল ওয়ান এই কথাটাই বলা আছে যে হোয়ার ইট অ্যাপিয়ার্স টু দ্য কোর্ট টু বি জাস্ট অ্যান্ড কনভিনিয়েন্ট, যখন আদালতের কাছে এটা ন্যায়সঙ্গত এবং সুবিধাজনক প্রতীয়মান হয়। জাস্ট অ্যান্ড কনভিনিয়েন্ট এই দুটো শব্দ খেয়াল রাখবেন। জাস্ট অ্যান্ড কনভিনিয়েন্ট, ন্যায়সঙ্গত এবং সুবিধাজনক মনে হয়, তখন দ্য কোর্ট মে বাই অর্ডার, আদালত আদেশের মাধ্যমে অ্যাপয়েন্ট এ রিসিভার অফ এনি প্রপার্টি ওয়েদার বিফোর অর আফটার ডিক্রি। আদালত অফ এনি প্রপার্টি, যে কোনো একটা সম্পত্তি, মানে মামলার বিরোধীয় সম্পত্তি, মামলার বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত সম্পত্তির জন্য আদালত একজন রিসিভার নিয়োগ করতে পারে, ওয়েদার বিফোর অর আফটার ডিক্রি, ডিক্রি প্রদানের আগে কিংবা পরে। তার মানে ট্রায়াল সুটে, এক্সিকিউশন প্রসিডিংসে, অ্যাপিলেও গেলেও করা যাবে, অ্যাপিলের স্টেজও রিসিভার নিয়োগ করা যাবে। এটা আরো ডিটেলস আমরা পরে পড়বো। তারপরে বলছে রিমুভ এনি পার্সন ফ্রম দ্য পজিশন অর কাস্টডি অফ দ্য প্রপার্টি, অর্থাৎ এখন পর্যন্ত যিনি রিসিভার হিসেবে অ্যাপয়েন্টেড আছেন তাকে সরাতেও পারে আদালত। তারপরে বলছে কমিট দ্য সেম টু দ্য পজিশন কাস্টোডি ম্যানেজমেন্ট অফ দ্য রিসিভার। এখন একজন যদি একটা প্রপার্টির কাস্টোডিয়ান হিসেবে থাকেন, তাহলে তার কাছ থেকে প্রপার্টিটা নিয়ে এসে টু কমিট দ্য সেম টু দ্য পজিশন কাস্টোডিয়াল ম্যানেজমেন্ট অফ দ্য রিসিভার, নতুন একজন তত্ত্বাবধায়কের কাছে সেটা পাঠাতে পারে দখলের জন্য, নিয়ন্ত্রণের জন্য, পরিচালনার জন্য। তারপরে বলছে দেখেন, কনফা আপন দ্য রিসিভার all such powers as the owner himself has or such of those powers of the courts things fit, এবং এই রিসিভারের কাছে কনফার্স অল সাচ পাওয়ার্স, ওই সকল ক্ষমতা তিনি আদালত অর্পণ করতে পারে, অ্যাজ দ্য ওনার হিমসেলফ হ্যাজ, যে সমস্ত ক্ষমতা ওই সম্পত্তিটার মালিকের থাকে, অর সাচ অফ দ্য পাওয়ার্স অফ দ্য কোর্টস থিংস ফিট, অথবা যে সমস্ত ক্ষমতাগুলো আদালতের দৃষ্টিতে উপযুক্ত মনে হয়। এইবার একটু আগে যিনি প্রশ্নটা করেছেন যে স্যার, তত্ত্বাবধায়ক নিয়োগ করা হয়েছে, এরকম সম্পত্তি থেকে যদি কোনো ইনকাম আসে তাহলে সেটা কি করা হবে। ইনকাম আসলে নর্মালি মালিক কি করতো, নিজের নিয়ন্ত্রণে রাখতো। সো ওই ক্ষমতাটা রিসিভারকে আদালত এখানে দিবে, এই যে রুল ওয়ানের ডিতে বলছে যে একটা সম্পত্তির সাধারণ মালিকের যে সকল ক্ষমতা আছে, তার সকল ক্ষমতা অথবা সেই ক্ষমতাগুলোর মধ্য থেকে যেগুলো আদালত উপযুক্ত মনে করছে সেগুলো রিসিভারকে দিতে পারে। তাহলে রিসিভারের পাওয়ার্সটা কি পেয়েছেন, এবং প্রপার্টি থেকে কোনো ইনকাম আসলে সেটা কে নিবে, এটার আনসারটা কি পেয়েছেন? ইনকামটা নিয়ে ভোগ করে ফেলবে না, বে করে ফেলবে না, সেটা রাখবে। এটা আরো ডিটেলস আমরা পরে জানবো। সো রিসিভার, এই রুল ওয়ানে আদালতের ক্ষমতা হচ্ছে একটা প্রপার্টি রিসিভার অ্যাপয়েন্ট করা, কোনো প্রপার্টি যদি ইতোমধ্যে কোনো কাস্টোডিয়ানের কাছে থাকে বা ওই প্রপার্টির পজিশনে যে ব্যক্তি বা নিয়ন্ত্রণে যিনি থাকেন তার কাছ থেকে প্রপার্টিটা টেক ব্যাক করা, এবং আরেকজন ব্যক্তিকে নতুন করে রিসিভার নিযুক্ত করে তার কাছে কমিট করা, এবং রিসিভারকে যে সমস্ত ক্ষমতাগুলো প্রয়োজনীয় মনে হয় সেগুলি রিসিভারকে দিয়ে দেওয়া। এখন কথা হচ্ছে, এখানে দেখেন বলছে যে নাথিং ইন দিস রুল শেল অথরাইজ দ্য কোর্ট টু রিমুভ, এখানে আরেকটা কথা বলা আছে এই সেকশনের শেষের দিকে, যে
যদি দেখা যায় একজন ব্যক্তি এই সম্পত্তিটার দখলে আছেন এবং মামলার পক্ষ যিনি আসলে রিসিভার অ্যাপয়েন্ট করার জন্য আবেদন করছেন তার এই সম্পত্তিতে আসলে কোনো স্বার্থ কিংবা অধিকার দাবি করার মতো কোনো প্রাথমিক কিছুই নাই, তাহলে সেই ব্যক্তিকে পজিশন থেকে সরিয়ে রিসিভার নিয়োগ করা যাবে না। তার মানে রিসিভার নিয়োগ করতে গেলে প্রপার্টিটা ডিসপিউটেড হতে হবে। প্রপার্টি মাস্ট বি সাবজেক্ট টু সাম সর্ট অফ লিটিগেশন, যে কিছু বিরোধ এটা নিয়ে চলমান থাকতে হবে। দুইজন একটা ফেক মামলা করে আরেকজনের একটা সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন দখলাধীন মালিকানা সুস্পষ্ট আছে এরকম ব্যক্তির প্রপার্টিতে রিসিভার নিয়োগ করা যাবে না। সো পরীক্ষায় রিটেনে যেটা প্রশ্ন আসে যে রিসিভার নিয়োগ করার ক্ষেত্র কি, গ্রাউন্ড কি, কখন আদালত রিসিভার নিয়োগ করার আদেশ দিতে পারবে, এটার কোনো ফিক্সড কোনো রুলস নাই, বাট জেনারেল একটা ইন্ডিকেশন আমাদের আইনে দিয়ে দিয়েছে যে হোয়েন ইট অ্যাপিয়ার্স টু দ্য কোর্ট টু বি জাস্ট এন্ড দ্য কনভিনিয়েন্ট, যখন আদালতের কাছে এটা উপযুক্ত এবং কনভিনিয়েন্ট মনে হয়। সো এইটা রিটেনের জন্য এবং প্রিলিমিনারির জন্য গুরুত্বপূর্ণ। আপনারা খেয়াল রাখবেন জাস্ট এন্ড কনভিনিয়েন্ট শব্দটা, যে যখন ন্যায়সঙ্গত এবং সুবিধাজনক মনে হবে আদালতের কাছে তখনই রিসিভার নিয়োগ করতে পারবে। জাস্ট এন্ড কনভিনিয়েন্ট এই শব্দটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, রিসিভার নিয়োগ করার এই ক্ষমতাটা এটা কি আদালতের জন্য বাধ্যতামূলক নাকি আদালতের জন্য এটা ডিসক্রেশনারি? আদালত যখন সুবিধাজনক মনে করবে, উপযুক্ত মনে করবে, পক্ষদের জন্য ন্যায়সঙ্গত মনে করবে তখনই দিবে, নাকি কেউ আবেদন করলে বাধ্য আদালত রিসিভার নিয়োগ করতে? রিসিভার নিয়োগ করার এই ক্ষমতাটা আদালতের জন্য ম্যান্ডেটরি না, বাধ্যকর না। দেখেন বলছে when it appears to the court to be just and convenient the court may by order। সো এটা হচ্ছে আদালতের জন্য একটা ডিসক্রেশনারি ক্ষমতা, আদালত চাইলে দিতে পারে, না চাইলে দিবে না। সো এইটা হচ্ছে এই ক্ষমতাটা আদালতের জন্য সুবিবেচনামূলক। কোর্ট মূলত দেখে দুই পক্ষের স্বার্থের ভারসাম্য নিশ্চিত করা হয় কিনা, পক্ষদের জন্য এটা দুই পক্ষের জন্য সুবিধাজনক কিনা, তখনই আদালত চাইলে রিসিভার নিয়োগ করতে পারে। আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য যে প্রশ্নটা বা রিটেনও প্রশ্নটা আসতে পারে যে কখন রিসিভার নিয়োগ করা হয়। আমরা দেখলাম যে যখন আদালতের কাছে এটা উপযুক্ত এবং ন্যায়সঙ্গত মনে হবে বা সুবিধাজনক মনে হবে। বাট মামলার কোন পর্যায়ে বা কার্যক্রমের কতদূর পর্যন্ত মামলা গড়ালে রিসিভার নিয়োগ করা যায় কি যায় না, আমরা কি দেখেছি সেকশনটাতে বলেছে ওয়েদার বিফোর অর আফটার ডিক্রি, ডিক্রি প্রদানের পূর্বে অথবা ডিক্রি প্রদানের পরে। তার মানে কোন সময় রিসিভার নিয়োগ করা যায় সেটা বিফোর ডিক্রি পেন্ডেন্ট লিটে মামলা চলাকালীনও করা যায়, আফটার ডিক্রি বা এক্সিকিউশন স্টেজ বা অ্যাপিল স্টেজও করা যায়, জারি মামলা চলাকালীন অথবা আপিল চলাকালীন। ঠিক আছে? সো মামলা চলাকালীন রিসিভার নিয়োগ করা যেতে পারে। আপনার মামলা শেষ হয়ে ডিক্রি এনফোর্সমেন্টের জন্য কার্যক্রম হচ্ছে অথবা অ্যাপিল হচ্ছে তখন নিযুক্ত করা যেতে পারে। মেইনলি রিসিভার নিযুক্ত করা হয় যখন একটা প্রপার্টি দেখা যায় যে মামলা চলাকালীন এই প্রপার্টির একজন তত্ত্বাবধায়ক বা রিসিভার অ্যাপয়েন্ট না করা হলে প্রপার্টিটার প্রিজার্ভেশনের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। যেমন ধরুন একটা বড় শপিং মল, 500টা দোকান আছে। সো দুই পক্ষ এই দোকানটা বিল্ডিংটার মালিকানা দাবি করছে। এখন যদি একজনকে আদালত রিসিভার হিসেবে নিযুক্ত না করে তাহলে কিছু দোকানদার তাদের রেন্টটা দিবে না, কিছু দোকানদার দেখা যাবে যে মাসের পর মাস ভাড়া ছাড়াই ব্যবসা করছে সেখানে, সিটি কর্পোরেশনের ট্যাক্সটা ডিউলি পরিশোধ হবে না, হোল্ডিং ট্যাক্স, সুয়ারেজ ট্যাক্স এগুলো রিপে কে করবে? ও বলবে তুমি করো, ও বলবে আমি করব না, কারণ যেহেতু কেউ মালিকানা নিশ্চিত না। সে এখন ট্যাক্স দিল, সবকিছু দিল, বাট পরে মামলাটা হেরে গেলে তার জন্য এটা আরো ক্ষতিগ্রস্ত হবে। এরকম পিকিউলিয়ার সিচুয়েশনে যখন দেখা যায় প্রপার্টির মেনটেন্যান্সের জন্য, প্রিজার্ভেশনের জন্য একজন থার্ড পার্টি অথবা আদালত চাইলে কখনো মামলার পার্টিদেরকে মধ্য থেকে কাউকে নিযুক্ত করতে পারে, তখনই আসলে আদালত রিসিভার অ্যাপয়েন্ট করে। বাট অ্যাপয়েন্টমেন্টের সময়টা বলছে ওয়েদার বিফোর অর আফটার ডিক্রি, ডিক্রি প্রদানের আগে কিংবা পরে যে কোনো সময় দিতে দেওয়া যেতে পারে। এটা এমসিকিউতে বেশ রিপিটেড একটা প্রশ্ন। এমন না যে এটা ডিক্রি প্রদানের পরে অথবা ডিক্রি প্রদান হয়ে গেলে রিসিভার অ্যাপয়েন্ট করা যাবে না, কারণ ডিক্রির মাধ্যমে তো কি হয়ে গেছে, ডিসাইড হয়ে গেছে মামলার উইনিং পার্টিটা কে, সম্পত্তির মালিকটা কে, এটা ডিসাইড তো হয়ে গেছে। বাট ডিসাইড হয়ে গেলেও জারি মামলা চলাকালীন অথবা অ্যাপিল চলাকালীন অপরপক্ষ যেহেতু ডিক্রিটাকে চ্যালেঞ্জ করছে, সে তখন বলতে পারে যে এখনই যদি ডিক্রির অনুবলে যিনি মালিক হিসেবে সাব্যস্ত হয়েছেন তিনি যদি সম্পত্তিটার নিয়ন্ত্রণ পেয়ে যান তাহলে সম্পত্তিটা তিনি বিনষ্ট করে ফেলবেন, এবং পরবর্তীতে আমি নিশ্চিত, আমার আত্মবিশ্বাস আছে যে মামলাটাতে আপিলে আমি পুনরায় জিতবো, ডিক্রিটা রিভার্স হয়ে যাবে। সুতরাং এখন একজন রিসিভার অ্যাপয়েন্ট করা হোক, এই মর্মে আপিলেও কেউ একজন আবেদন করতে পারে।
তাহলে দেখেন, রুল 1 সাবরুল 1 অনুযায়ী আমরা দেখলাম যে আদালত যে কোনো সম্পত্তি রিসিভার অ্যাপয়েন্ট করতে পারে। কোন একজন ব্যক্তি পজিশনে থাকলে তাকে সেখান থেকে সরাতে পারে, একটা প্রপার্টি একজন রিসিভারের কাছে কমিট করতে পারে, মানে তাকে প্রেরণ করতে পারে, মানে প্রপার্টির পজিশন বা কন্ট্রোলটা তাকে দিতে পারে, এবং রিসিভারকে যে কোনো পাওয়ার কনফার করতে পারে যেটা মালিকের আছে তার সবকিছুই অথবা তার আংশিক। আচ্ছা, তো এখন সাবরুল 1 ক্লজ ডি তে রিসিভারের কোন কোন পাওয়ারগুলো রিসিভারকে দিবে সেটা আলাদা করে আবার লিস্ট আকারে দেয়া আছে। ঠিক আছে, যেমন রিসিভার চাইলে ব্রিঙ্গিং অ্যান্ড ডিফেন্ডিং সুটস, মামলার বিরোধীয় সম্পত্তিটা নিয়ে যদি আরো অধিকতর কোনো মামলা করতে হয় অন্য কোনো পক্ষের এগেনস্টে, অথবা একটা বিল্ডিং এর মালিকানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলমান অবস্থায় আদালত একজনকে রিসিভার নিয়োগ করলো, দেখা গেল আরেকজন এসে বিল্ডিংটা গুড়িয়ে দিতে যাচ্ছে, সিটি কর্পোরেশন এসে বিল্ডিংটাকে ডেমলিশ করে দিতে যাচ্ছে, রাজুক এসে বলছে বিল্ডিংটা অবৈধ, তাহলে এই দুই পক্ষের মধ্যে মালিকানা নিয়ে তো চলমান আছেই একটা মামলা, আবার নতুন করে একটা ডিসপিউট তৈরি করে হয়ে গেল। তখন ওই রিসিভার কি করতে পারবে? যেহেতু সে মালিক হিসেবে সকল ক্ষমতার অধিকারী হয়ে গেছে, মানে মালিক সকল ক্ষমতার না, মালিকের কাছে যে সমস্ত ক্ষমতাগুলো থাকে সেগুলোর মধ্য থেকে আদালত তাকে কিছু ক্ষমতা দিয়েছে অথবা সবগুলো দিয়েছে, তাহলে মালিকের প্রপার্টি যদি কোনো একটা ইনস্টিটিউশন এসে ডেমলিশ করতে আসতো, মালিক কি করতো? ইনজাংশনের মামলা করতো না, পার্মানেন্ট ইনজাংশনের মামলা। তখন রিসিভার ওই রাজ্যকের বিরুদ্ধে অথবা সিটি কর্পোরেশনের বিরুদ্ধে একটা চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে পারবে। এইটাই বলছে যে রিসিভার মে ব্রিং অ্যান্ড ডিফেন্ড সুটস। অথবা এই প্রপার্টিটা নিয়ে যদি দেখা যায় তৃতীয় কোনো ব্যক্তি আবার মালিকানা দাবি করে একটা মামলা করে বসতে যাচ্ছে, তখন সেই মামলায় রিসিভার কি করবে? আগের মামলার পার্টিদেরকে ডিফেন্ড করবে। কারণ আগের মামলার পার্টিদেরকে ডিফেন্ড করে ওখান থেকে যিনি উইনার হবেন তিনি আলটিমেটলি সম্পত্তিটা পাবেন। 2 নাম্বার হচ্ছে ওই যে যিনি একটা প্রশ্নটা করেছিলেন যে সম্পত্তি থেকে কোনো আয় ইনকাম আসলে সেটা কি হবে। এই যে দেখেন বলছে রিসিভার রিয়েলাইজেশন অফ প্রপার্টি, রিসিভার ওই সম্পত্তিটা কি করবে? রিয়েলাইজেশন অফ প্রপার্টি মানে এই প্রপার্টি থেকে রিপিটেডলি ইনকাম যেগুলো জেনারেট হতে থাকবে সেগুলো সে রিসিভ করবে, গ্রহণ করবে, সেগুলো সে প্রিজার্ভ করবে ব্যাংক অ্যাকাউন্টে হলে অথবা অন্য যে কোনো সম্পত্তি যদি হয় সেটা। যদি ওখানে আপনার আপনার কর্পস ইয়েল্ডিং প্রপার্টি হয়, যে শস্য উৎপন্ন হচ্ছে, তাহলে সেইগুলো সে সংগ্রহ করবে বা শস্য উৎপাদনকারী যারা আছেন তাদের কাছ থেকে হিস্সাটা বা ন্যায্য অংশটা বুঝে নিবে। তারপরে বলছে দেখেন, ম্যানেজমেন্ট, প্রোটেকশন, প্রিজার্ভেশন এন্ড ইমপ্রুভমেন্ট, ওই সম্পত্তিটার ব্যবস্থাপনা করা। যদি একটা বিশাল বিল্ডিং হয়, যদি একটা গার্ডেন হয়, এগুলো তো দেখাশোনা করতে হয়, ম্যানেজ করতে হয়, প্রোটেকশন করতে হয় এগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচার জন্য। প্রিজার্ভেশন করা মানে ওই যে কোনো ইনকাম টিনকাম থাকলে সেগুলো ব্যাংকে সংরক্ষণ করা। ইমপ্রুভমেন্ট, প্রপার্টির যদি কোনো প্রয়োজন হয় যে ইমপ্রুভমেন্ট না করলে এটার ক্ষতি হয়ে যাবে, তখন সেটা ইমপ্রুভমেন্টও করবে, যেমন ধরেন বিল্ডিং এর রিপেয়ারিং করা, নতুন বিল্ডিং স্থাপনা করা, সবকিছুই করতে পারবে। কালেকশন অফ রেন্টস এন্ড প্রফিটস, এই যে রেন্টস এন্ড প্রফিটস, এই প্রপার্টি থেকে যা যাবতীয় যে উপার্জনগুলো হবে সেগুলো সংগ্রহ করবে। অ্যাপ্লিকেশন এন্ড ডিসপোজাল অফ রেন্টস এন্ড প্রফিটস, এবং এইগুলো কাউকে যদি ভাগ বাটোয়ারা করে দিতে হয় প্রফিটস গুলা সেগুলোও করবে এবং এগুলোর ব্যবস্থাপনা করবে। এক্সিকিউশন অফ ডকুমেন্টস সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা এমনকি রিসিভার চাইলে কি করতে পারে জানেন? ওই সম্পত্তি বিক্রিও করতে পারে যদি আদালত তাকে ক্ষমতা দেয়। এক্সিকিউশন অফ ডকুমেন্টস মানে রিসিভার তখন এই সম্পত্তিটার বিক্রয় দলিল, বন্ধক দলিল, লিজ দলিল, এই সব কিছুতে সে নিজে মামলার পক্ষদের প্রতিনিধি না, আদালত কর্তৃক নিযুক্ত ব্যক্তি হিসেবে মামলার পক্ষদের স্বার্থের প্রতিনিধি হিসেবে সে সাইন করতে পারে। অর্থাৎ মামলা চলাকালীন যদি দেখা যায় প্রপার্টিটা সেল করাটা খুব ইমার্জেন্সি, সেল না করলে প্রপার্টিটা নষ্ট হয়ে যাবে, অথবা অন্য কোনো পিকুলিয়ার সিচুয়েশনে সেল করার প্রয়োজনীয়তা হলে রিসিভারের স্বাক্ষরে দলিল সম্পন্ন হতে পারবে। এইটা এখানে ক্ষমতাটা দেওয়া আছে যে এক্সিকিউশন অফ ডকুমেন্টস। তাহলে 6টা ক্ষমতা দেখলাম রিসিভারের। সে নিজে মামলা করতে পারে, মামলা করা হলে বিরোধী সম্পত্তি নিয়ে সে ওখানে পক্ষদেরকে সমর্থন করে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, সে সম্পত্তিটা থেকে যে কোনো উপার্জন, আয়, ইনকাম, রেন্টস কালেকশন বা রিয়েলাইজেশন করতে পারে, এই সম্পত্তিটা ম্যানেজ, প্রোটেকশন, প্রিজার্ভেশন এন্ড ইমপ্রুভমেন্ট করতে পারে, এই উপার্জিত অর্থগুলো ব্যবস্থাপনা করা, এগুলো কাউকে যদি বন্টন করতে হয় সেই কাজটা করতে পারে, এমনকি এই সম্পত্তি সংক্রান্ত কোনো দলিল সম্পাদনও সে করতে পারে। এক্সিকিউশন অফ ডকুমেন্টস। স্যার একটা আচ্ছা, তো এটা জানার দরকার নেই, যদিও রিটেনে ভবিষ্যতে কখনো প্রশ্ন আসলে আসতে আসতে পারে যে যে প্রপার্টিতে রিসিভার নিয়োগ করা হবে সেই প্রপার্টি যদি কোনো থার্ড পার্টির পজিশনে থাকে এবং সেই পজিশনটাতে ইন্টারফেয়ার বা ডিস্টার্ব করার কোনো প্রেজেন্ট রাইট অফ দ্য প্লেনটিফ অর ডিফেন্ডেন্ট নাই,
তখন রিসিভার নিয়োগ করা যাবে না। এটা হচ্ছে যে ধরেন প্রপার্টিটা একটা বাবা মারা গেছে, তার দুই ছেলে প্রপার্টির মালিকানা নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছে। এখন এই প্রপার্টিটা আসলে বাবা মারা যাওয়ার আগেই বাবার হা- দখল থেকে বেহাত হয়ে গেছে। বাবা হয়তো কাউকে মর্টগেজ দিয়ে দিয়েছে, অথবা কাউকে মর্টগেজ বাই কন্ডিশনাল সেল, বিক্রয়ের শর্তে বন্ধক রেখে দিয়েছে যে টাকা ফেরত দিলে এটা বিক্রয়টা বাতিল হবে, না হলে ওরই মালিক হয়ে যাবে। এখন এই অবস্থায় দুই ভাই মালিকানা দাবি করে তারা বলল যে আমরা এটাতে একটা রিসিভার নিয়োগ করে দেবো, সেটা হবে না। বিকজ এই কথাটা বলছে, দেখেন, দ্য কোর্ট ক্যান নট রিমুভ এনি পার্সন from possession or custody of property unless a party to the suit has a present right to remove that person. যে মামলার পক্ষদের মধ্যে কোনো একজনের বর্তমানে ওই সম্পত্তির দখলে যিনি আছেন তাকে অপসারণ করার যদি ইনস্ট্যান্ট তাৎক্ষণিক অধিকার না থাকে, তাহলে তৃতীয় কোনো ব্যক্তিকে দখল থেকে সরিয়ে তত্ত্বাবধায়ক নিয়োগ করা যাবে না। এখান থেকে প্রশ্ন এসেছে বলে আমি এখনো দেখি নাই, বাট ভবিষ্যতে টাফ কোনো প্রশ্ন আসলে সেটা আসতেও পারে। ঠিক আছে, সো মন চাইলে রিসিভার নিয়োগ করা যায় না। রিসিভার নিয়োগ করার বিধানটা একেবারে সর্বশেষ উপায়। অনেক কেস ল আছে যে কেউ কোন একটা পক্ষ আবেদন করেছে, অথবা আপাতত যৌক্তিক মনে হচ্ছে অথবা সুবিধাজনক মনে হচ্ছে, এই গ্রাউন্ডেই রিসিভার নিয়োগ করা যাবে না। পক্ষদের আবেদন তো থাকতেই হবে, আবার ধরেন এটা হচ্ছে যৌক্তিক ন্যায়সঙ্গত হতে হবে এবং সুবিধাজনক হতে হতে হবে, এবং এটা অবশ্যম্ভাবী হতে হবে। যে এটা না হলে দেখা যাচ্ছে আসলেই সম্পত্তিটা প্রিজার্ভেশন, প্রোটেকশন, মেনটেনেন্স বা কালেকশন অফ রেন্টস এন্ড প্রফিটস এগুলো হ্যাম্পার্ড হচ্ছে, এবং দেখা যাবে খুব গুরুতর ক্ষতির আশঙ্কা থাকে, তখনই কেবল করা যাবে। আচ্ছা, তো রুল 2 হচ্ছে রিসিভারের রেমুনারেশন। প্রশ্ন আসতে পারে যে রিসিভারের রেমুনারেশন আবার কেন আসলো? হ্যাঁ, আদালত চাইলে রিসিভারের জন্য রেমুনারেশন বা সম্মানী সেট করে দিতে পারে। ঠিক আছে, বলতে পারে। এখন যদি দেখা যায় প্রপার্টি থেকে ইনকাম হচ্ছে, তাহলে ইনকামের একটা পার্সেন্টেজ সেট করে দিতে পারে, অথবা ফিক্সড অ্যামাউন্ট সেট করে দিতে পারে। আদালত পার্টিকুলার একটা প্রপার্টির জন্য একজন রিসিভার অ্যাপয়েন্ট করলে স্পেশাল অর্ডার দিয়ে বলে দিতে পারে যে এই প্রপার্টি থেকে প্রতি মাসে এত টাকা করে সে রিসিভারের সম্মানী হিসেবে সে নিবে। আবার জেনারেল অর্ডার দিতে পারে যে যতগুলো, একটা রিসিভারের অধীনে যদি অনেকগুলো সম্পত্তি থাকে, তাহলে বলতে পারে যে সে সমস্ত সম্পত্তির আয় থেকে একটা পার্সেন্টেজ বা একটা অংশ সে সম্মান হিসেবে গ্রহণ করবে। সো সাধারণত আদালত যখনই কাউকে রিসিভার অ্যাপয়েন্ট করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় পুলিশের ওসি কে করে, ডিসি কে করে, কখনো কখনো জেলা লিগ্যাল এড অফিসারকে করা হয়, কখনো কখনো এক বিচারক আরেক বিচারককে রিসিভার হিসেবে অ্যাপয়েন্ট করতে পারে। বাট বিচারকরা বিচারকদেরকে সাধারণত করে না, কারণ এটা কন্ট্রোভার্সি তৈরি হয় যে এটা একটা নিজেদের ইনকামের উপায় হিসেবে করা হচ্ছে কিনা। সো স্কুলের শিক্ষককে করতে পারে, মসজিদের মুতাল্লিকে করতে পারে, মন্দিরের পুরোহিতকে করতে পারে, সমাজের যে কোনো সম্ভ্রান্ত ব্যক্তিকে রিসিভার হিসেবে অ্যাপয়েন্ট করতে পারে। এখন আরেকজন ব্যক্তি নিজের খেয়ে আরেকজনের গরজে একটা সম্পত্তি দেখাশোনা ব্যবস্থাপনা করা, দুই পক্ষের দ্বন্দ্বের মধ্যে গিয়ে নিজের সময় দেওয়া, এটা যেহেতু অনেক পেইনফুল একটা কাজ, তো এই কারণে রিসিভার একটা সম্মানের বিধান রেখেছে রুল 2। আচ্ছা, এখন রুল 3, ডিউটিজ ফর দ্য রিসিভার। একটা হচ্ছে পাওয়ার্স অফ দ্য রিসিভার, রুল 1-এ আমরা পড়েছি, রুল 1 সাব রুল 1, তারপরে হচ্ছে ক্লজ ডি তে। আর রিসিভারের ডিউটিস বা দায়িত্বগুলা কি, ওখানে ওটা হচ্ছে পাওয়ার বা ক্ষমতা রুল 1-এ, আর দায়িত্ব বা ডিউটিসটা হচ্ছে রুল 3-তে বলা আছে। সো রুল 3-তে বলছে রিসিভারের দায়িত্ব, এখানে এখানে শেল বলে দিয়েছে, যে এই দায়িত্বগুলো হচ্ছে ম্যান্ডেটরি। বলছে রিসিভার শেল ফার্নিশ সিকিউরিটি ইফ ডিরেক্টেড টু অ্যাকাউন্ট ফর প্রপার্টি রিসিভড। এটা ফার্নিশ সিকিউরিটি, কথাটার মানে কি, যে রিসিভার আদালতে টু অ্যাকাউন্ট ফর প্রপার্টি রিসিভ, আদালত যদি নির্দেশ করে, ইফ ডিরেক্টেড, আদালত যদি নির্দেশ দেয়, তাহলে রিসিভারকে ফার্নিশ সিকিউরিটি, জামানত উপস্থাপন করতে হবে। এটা মানেটা কি? যেমন ধরেন ঢাকা শহরের বসুন্ধরার মতো একটা বিল্ডিং এর মালিকানা নিয়ে বিরোধ দেখা দিল, এখানে কয়েক হাজার দোকান আছে সম্ভবত, তাই না? এখান থেকে ধরেন মিলিয়ন টাকা প্রতি মাসে হচ্ছে ভাড়া সংগ্রহ হয়। এখন এই প্রপার্টি রিসিভার হিসেবে যদি মিস্টার এক্স বা মিস্টার করিমকে নিয়োগ করা হয়, তাহলে সে তো এক মাসেই কয়েক মিলিয়ন টাকা তার পকেটে চলে আসবে, সেইটা নিয়ে পালিয়ে যাবে, সেইটা নিয়ে আত্মগোপনে চলে যাবে, এই প্রপার্টিটাকে, এই টাকাটা বেহাত করে ফেলতে পারে, এই আশঙ্কাও তো থাকে, তাই না? তখন এই আশঙ্কা যদি থাকে, তখন কোর্ট বলবে যে তোমাকে রিসিভার হিসেবে অ্যাপয়েন্ট করছি, বাট এই প্রপার্টিটার প্রপার প্রিজার্ভেশনের জন্য বা প্রপার্টির যে রেন্টস এন্ড প্রফিটসটা তুমি কালেক্ট করবা, সেগুলো যে তুমি যথাযথভাবে ডিউলি অ্যাকাউন্ট যে মেনটেন করবা, এইটার নিশ্চয়তা হিসেবে তুমি আমাকে আগে 10 লক্ষ টাকার অ্যাডভান্স চেক দাও, অথবা সিকিউরিটি দাও, অথবা তুমি যদি টাকা মিসঅ্যাপ্রোপ্রিয়েট করো, মানে তছরূপ করো, তাহলে তোমার জামিনদার হিসেবে আরেকজনকে অ্যাপয়েন্ট করতে হবে। এইভাবে আদালত যে কোনো একটা ফর্মের সিকিউরিটি ফার্নিশ করার জন্য রিসিভারকে কি করতে পারে?
নির্দেশ দিলে রিসিভার সেই সিকিউরিটি ফার্নিশ করতে বাধ্য। দ্বিতীয়ত, রিসিভারের কাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা সাবমিট অ্যাকাউন্টস এট পিরিয়ডস এন্ড ইনফর্ম ডিরেক্টেড বাই কোর্ট। সময় সময়ে যেভাবে আদালত নির্দেশ দেয় সেই সময়ে এই সম্পত্তি সংক্রান্ত হিসাব নিকাশগুলো আদালতে উপস্থাপন করতে হবে, আদালত যে পদ্ধতিতে এবং যে সময় বলবে সেই অনুযায়ী। তারপরে বলছে পে দ্য অ্যামাউন্ট ডিউ এজ দ্য ডিরেক্টেড বাই দ্য কোর্ট। যদি দেখা যায় তার কাছে কোনো বকেয়া আছে, অথবা সে রেন্ট কালেক্ট করেছে সেখান থেকে, অথবা অনেক সময় হয় যে দেখা গেল যে ওই সম্পত্তিটার ট্যাক্স পরিশোধ করতে হচ্ছে, ওই সম্পত্তিটার ইউটিলিটি বিল, সার্ভিস চার্জ এগুলো দিতে হচ্ছে, যেটা এই মাসের ইনকাম দিয়ে সম্ভব না, ঠিক আছে, তখন সে অ্যাডভান্স দিয়ে দিতে পারে। সে অ্যাডভান্স দিয়ে দিলে পরের মাসে সে যেটা টাকা পেলো সেটা থেকে অ্যাডজাস্ট করে যে ডিউটা থাকবে সেটা আবার সে তখন আদালত জমা দেওয়ার জন্য বলতে পারে। সো যে কোনোভাবে তার কাছে যদি কোনো ডিউজ থাকে সেগুলো পে করার জন্য আদালত নির্দেশ দিতে পারে, অর্থাৎ বকেয়া। লাস্ট যেটা গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন আসে পরীক্ষা, সেটা হচ্ছে এই 4 নম্বরটা, যে রিসিভার শ্যাল বি রেসপন্সিবল ফর লস কজড বাই উইলফুল ডিফল্ট অর গ্রস নেগলিজেন্স। যে উইলফুল ডিফল্ট, যে ঐচ্ছিকভাবে ব্যর্থতার জন্য অথবা গ্রস নেগলিজেন্স, গুরুতর কোনো অবহেলার জন্য যদি এই সম্পত্তিটার কোনো ক্ষতি হয়, লস হয়ে থাকে, তাহলে সেটার জন্য রিসিভার মাস্ট বি রেসপন্সিবল। রিসিভার তখন দায়ী হবে। তার মানে বিং অ্যাপয়েন্টেড এজ এ রিসিভার বাই দ্য কোর্ট ইজ নট এ লাক্সারি, এটা একটা ট্রিমেন্ডাস ডিউটি। এটা আপনাকে 5,000 বা 10,000 টাকা সম্মানই দিল, আর আপনি খুশিতে একদম আনন্দে আত্মহারা হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ প্রপার্টির যদি কোনো মিসম্যানেজমেন্ট হয়, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হয়, প্রপার্টি যদি কোনো ইললিগালি ডিসপোজড হয়ে যায়, ওয়েস্টেড হয়, ড্যামেজড হয়, এবং যদি দেখা যায় আপনার ওখানে দায় আছে এবং দায়টা উইলফুল ডিফল্ট, ইচ্ছে করে জ্ঞাতসারে আপনার কোনো একটা ভুল বা ব্যর্থতার কারণে, অথবা গ্রস নেগলিজেন্স, আপনার গুরুতর অবহেলার কারণে হয়েছে, তাহলে আপনি সেটার জন্য দায়ী হবেন, ঠিক আছে। সো এখানে দুটো গ্রাউন্ডে রিসিভারকে লায়াবল করা যায়, একটা হচ্ছে উইলফুল ডিফল্ট, আর একটা হচ্ছে গ্রস নেগলিজেন্স, ঠিক আছে। অর্ডিনারি কোনো নেগলিজেন্স যদি হয়, যে সাধারণ কোনো একটা ত্রুটি বিচ্যুতি হয়েছে, অ্যাক্সিডেন্ট, দৈব দুর্ঘটনাক্রমে বা অ্যাক্ট অফ গড, কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে বা প্রাকৃতিক কোনো কারণে রিসিভারের স- স- নিয়ন্ত্রণাধীন সম্পত্তিটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন রিসিভারকে দায়ী করা যাবে না। তাহলে স্ট্যান্ডার্ড অফ কন্ডাক্ট, অর্থাৎ একজন রিসিভারের আচরণের মানদণ্ডটা কি, সেটা মূলত এখানে ইঙ্গিত করছে যে সেটা হবে সে কোনো ইচ্ছাকৃতভাবে সে খেলাপি হবে না, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করবে না, ডিফল্ট করবে না, ব্যর্থতা তার দিক থেকে দেখানো যাবে না। আর গ্রস নেগলিজেন্স বা গুরুতর কোনো অবহেলা যদি না থাকে, বাকি যে কোনো কন্ডাক্ট গুলো হচ্ছে আপনার আহ মার্জনা যোগ্য, ঠিক আছে। সো লাস্ট যেটা হচ্ছে এনফোর্সমেন্ট অফ রিসিভার্স ডিউটিজ, এই যে আমরা দেখলাম যে গ্রস নেগলিজেন্স বা উইলফুল ডিফল্টের কারণে যদি কোনো প্রপার্টি লস হয়, ড্যামেজ হয়, তাহলে রিসিভার মাস্ট বি রেসপন্সিবল, রুল 3-তে যেটা দেখলাম। এখন কথা হচ্ছে যে রিসিভারের উইলফুল নেগলিজেন্স বা উইলফুল ডিফল্ট বা গ্রস নেগলিজেন্সের কারণে একটা প্রপার্টি লস্ট হয়ে গেল, অথবা ড্যামেজড হলো, ওয়েস্টেড হলো, এলিনেটেড হয়ে গেল, তখন আপনি রিসিভার দায়িত্ব পালন করতে, সে তো ব্যর্থ হয়েছে, তাই না? এখন এই ব্যর্থতার জন্য কনসিকোয়েন্সটা কি, সে কি ফেস করবে, সেটা তো আইনের বিধান থাকতে হবে। না হলে কনসিকোয়েন্সটা যদি আইনে না থাকে, তাহলে তো রিসিভারের এই ডিউটিস গুলো এনফোর্স করার কোনো মেকানিজম না থাকলে সে কি এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করবে? করবে না। সো রিসিভারের এই ডিউটিস গুলো এনফোর্স করা সংক্রান্ত বিধানটা হচ্ছে রুল 4, এনফোর্সমেন্ট অফ রিসিভার্স ডিউটিস। এইখানে 3টা ট্রিগার্স বলা আছে, যে প্রথমত রিসিভার যদি দেখা যায় ফেইল টু সাবমিট অ্যাকাউন্টস ইন টাইম অর ফর্ম ডিরেক্টেড, যে পদ্ধতিতে এবং যেভাবে তাকে নির্দেশ করা হচ্ছে যে অ্যাকাউন্ট অর্থাৎ হিসাব বিবরণ এগুলো উপস্থাপন করা, সেটা করতে যদি সে ব্যর্থ হয়। ফেইলিয়ার টু পে অ্যামাউন্টস এজ ডিরেক্টেড বাই দ্য কোর্ট, যে টাকাটা আদালতের কাছে উপস্থাপন করা বা উত্থাপন করার জন্য তাকে নির্দেশ দেওয়া হচ্ছে, সেটা করতে যদি সে ব্যর্থ হয়। অথবা এই যে উইলফুল ডিফল্ট বা গ্রস নেগলিজেন্সের কারণে সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়, তখন এই 3টা গ্রাউন্ডে আদালত রিসিভারকে কি করতে পারে, রিসিভারের আপনার সম্পত্তি, প্রপার্টি আদালত বিক্রি করে দিতে পারে, অ্যাটাচ করতে পারে, or সেল করতে পারে। যে ইন কেস অফ ট্রিগার্স, এনি অফ দ্য ট্রিগার্স হুইচ উই ডিসকাসড আর্লিয়ার, এটা যদি হয়ে থাকে, তখন দ্য কোর্ট ডিরেক্টস অ্যাটাচমেন্ট অফ রিসিভার্স ওন প্রপার্টি,
তত্ত্বাবধায়কের নিজের কোন একটা সম্পত্তি আদালত ক্রোক করার আদেশ দিতে পারে, অ্যান্ড কোর্ট অর্ডার সেল অফ অ্যাটাচড প্রপার্টি। ওই তত্ত্বাবধায়কের ব্যক্তিগত সম্পত্তি ক্রোক করে সেটা বিক্রয়ের আদেশ দিতে পারে, এই যে 3 নম্বরে বলা আছে। তারপর ওই সম্পত্তি বিক্রি করে যে টাকাটা পাওয়া গেছে, প্রসিডস, আমি আগেই বলেছিলাম সিপিসির কোন একটা চ্যাপ্টার পড়ার সময় যে প্রসিডস অফ সেল মানে হচ্ছে বিক্রয় মূল্য, স্পেশালি যখন কোন একটা প্রপার্টি অকশন সেলের মাধ্যমে বিক্রি করা হয়, সেখান থেকে যে টাকাটা পাওয়া যায় সেটাকে বলা হয় প্রসিডস। নর্মালি প্রসিডস মানে অগ্রসর, তাই না? প্রসিড মানে অগ্রসর। তো একটা প্রপার্টি বিক্রি করার মাধ্যমে যেটা পেলেন, প্রপার্টির বিক্রয়ের পরবর্তী কার্যক্রমে যা অগ্রসর হচ্ছে সেটাই প্রসিডস। সো এই প্রসিডসটা কোর্ট তখন কি করে? অ্যাপ্লাই করে টু মেক গুড লস অর অ্যামাউন্ট ডিউ। বকেয়া যে টাকাটা তার কাছে পাওনা সেটা সমন্বয় করার জন্য, অথবা সে উইলফুল ডিফল্ট বা গ্রস নেগলিজেন্সের কারণে তার যে ক্ষতি, সম্পত্তির যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য বা ক্ষতিটা সাধন করার জন্য। আর যদি উদ্ধৃত কোনো টাকা থাকে, যে রিসিভারের সম্পত্তিটা বিক্রি করার পরে যে টাকা পাওয়া গেছে তার চেয়ে অনেক কম টাকা হচ্ছে ক্ষতি হয়েছে বা তার কাছে বকেয়া আছে, অথবা হিসাব বিবরণী দিতে ব্যর্থ হয়েছে, তাহলে বাকি টাকাটা তাকে, ব্যালেন্সটা তাকে রিটার্ন করে দেয়া হবে। ঠিক আছে? সো এই বিধানটা, এটা কোনো শাস্তি না, এটা মূলত একটা কম্পেনসেটরি, ক্ষতিপূরণমূলক একটা ব্যবস্থা। রিসিভার্স ওন প্রপার্টি মে বি অ্যাটাচড অ্যান্ড সোল্ড। রিসিভারের ব্যক্তিগত সম্পত্তিও ইন কেস অফ হিজ ফেইলিয়ার টু ডিসচার্জ দ্য ডিউটিজ প্রপারলি মে বি অ্যাটাচড অ্যান্ড মে বি সোল্ড ইফ দ্য কোর্ট থিংস ইট ফিট। এটা কি বুঝতে পেরেছেন? সো রিসিভার, আমি আগেই বলেছি যে বিং অ্যাপয়েন্টেড এজ রিসিভার ইজ নট এ লাক্সারি, এটা একটা সিরিয়াস ডিউটি। চলুন দেখি আমাদের আর কিছু আছে কিনা। একটা অগুরুত্বপূর্ণ রুল আছে, রুল 5, যে আদালত চাইলে কোনো কোনো সম্পত্তির ক্ষেত্রে কালেক্টরকে রিসিভার হিসেবে অ্যাপয়েন্ট করতে পারবে। শর্ত হচ্ছে প্রপার্টিটা হতে হবে ল্যান্ড পেইং রেভিনিউ টু গভর্নমেন্ট। ল্যান্ড পেইং রেভিনিউ টু গভর্নমেন্ট, এইটা একটা আননেসেসারি কথাবার্তা, কারণ বাংলাদেশে যত সম্পত্তি আছে সবগুলোই গভর্নমেন্টকে রেভিনিউ দিতে হয়। অর্থাৎ এই যে আমরা কর বলি, তাই না, অথবা ভূমি উন্নয়ন কর বা খাজনা বলি। সো খাজনা প্রদান করতে হয় বা ভূমি উন্নয়ন কর প্রদান করতে হয়, এরকম যে কোনো একটা সম্পত্তির ক্ষেত্রে যদি রিসিভার নিয়োগ করার প্রয়োজন হয়, তখন আদালত চাইলে রিসিভার হিসেবে কালেক্টরকে নিযুক্ত করতে পারে। যদি দেখা যায় যে কালেক্টরকে নিযুক্ত করা হলে পক্ষদের অধিকারটা মূলত অধিকতর প্রমোট হবে, ঠিক আছে, বা এই সম্পত্তির সাথে সংশ্লিষ্ট পক্ষ যারা আছেন তাদের স্বার্থটা অধিকতর সুরক্ষিত থাকবে, এবং এই ক্ষেত্রে কালেক্টরের কনসেন্টটাও জরুরি। ঠিক আছে? রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে ল্যান্ড পেইং রেভিনিউ টু গভর্নমেন্ট, অর্থাৎ রাজস্ব প্রদানকারী ভূমি মানে যে ভূমি থেকে সরকার রাজস্ব সংগ্রহ করে বা যে ভূমি থেকে সরকার রাজস্ব পায়, এরকম ভূমির ক্ষেত্রে আদালত উপযুক্ত মনে করলে কালেক্টর বা ডিসি বা ডেপুটি কমিশনার যিনি, তাকে নিযুক্ত করতে পারে কালেক্টর হিসেবে, আপনার রিসিভার হিসেবে। সো সামারি টেবিলটা এক নজরে দেখতে পারেন মুখস্থ করার জন্য, যে কোন রুলে কি আছে। রুল 1, সাব রুল 1-এ হচ্ছে স্ট্যান্ডার্ড ফর অ্যাপয়েন্টমেন্ট, যে কখন নিযুক্ত করা হবে, জাস্ট এন্ড কনভিনিয়েন্ট হলে। রুল 1, সাব রুল 1 ক্লজ 8-এ হচ্ছে কখন কোন সময় রিসিভার নিযুক্ত করা যাবে, বিফোর অর আফটার ডিক্রি কথাটা বলা আছে। তারপরে হচ্ছে রেমুনারেশন, রুল 2-তে বলা আছে রেমুনারেশনটা হচ্ছে ডিসক্রিশনারি, রিসিভার নিয়োগ করা মাত্রই যে তাকে সম্মানে দিতে হবে, এটা বাধ্যকর নয়। তারপর হচ্ছে রিসিভারের 4টে ডিউটির কথা বলা আছে রুল 3-তে, এবং এই ডিউটিসগুলো হচ্ছে রিসিভারের জন্য ম্যান্ডেটরি, রিসিভার এখানে কোনো গরমিল করতে পারবে না। লায়াবিলিটি স্ট্যান্ডার্ডটা দেওয়া আছে যে কখন রিসিভারকে ব্যক্তিগতভাবে দায়ী করা যাবে, রুল 3 ক্লজ 3, ক্লজ টজ এগুলো মনে রাখার দরকার নাই। এনফোর্সমেন্ট, অ্যাটাচমেন্ট এন্ড সেল, রুল 4, এটা গুরুত্বপূর্ণ। তাহলে রুল 1, রুল 2, রুল 1, সাব রুল 1, তারপর হচ্ছে রুল 1, সাব রুল 1 ক্লজ 1, আর হচ্ছে রুল 4, এই দুটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর রুল 3টা একটু দেখবেন যে তার ডিউটিস গুলা ক্ষেত্রে কোন কোন ডিউটিস এবং কোন ডিউটিসের ক্ষেত্রে তার কনসিকোয়েন্সটা কি ফেস করতে হয়। প্রশ্ন আসতে পারে ভবিষ্যতে যে হোয়াট ইজ দ্য টেস্ট ফর অ্যাপয়েন্টমেন্ট অফ এ রিসিভার। এটা কঠিন একটু ইংলিশ হয়ে গেছে, যে ইন হুইচ কেসেস রিসিভার মে বি অ্যাপয়েন্টেড, যখন ইট অ্যাপিয়ার্স টু দ্য কোর্ট জাস্ট এন্ড কনভিনিয়েন্ট। রিসিভারের নেচারটা নিয়ে প্রশ্ন আসতে পারে, রিসিভারকে কখন নিযুক্ত করা যায়, রুল 1, সাব রুল 1 ক্লজ 1 অনুযায়ী পেন্ডেন্ট লিটে করা যায়, মামলার ডিক্রি হওয়ার পরেও করা যায়। ঠিক আছে? এগুলো একটু দেখে নিন। আসলে এখান থেকে আমরা যে আলোচনা করেছি সেগুলোই জাস্ট কিছু কোয়েশ্চেন অ্যান্টিসিপেট করা, আপনারা চিন্তা করতে পারেন। আর আমি এখানে কিছু অ্যাডিশনাল কোয়েশ্চেন নিয়ে এসেছি যেগুলো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা বা বার কাউন্সিলের প্রশ্ন আসে নাই, বাট আপনি যেহেতু আরো ডিটেলসে যদি চিন্তা করেন যে রেমুনারেশনটা অটোমেটিক কিনা, রিসিভারকে কি কি ক্ষমতা দেওয়া যেতে পারে, এরকম ডিটেলস পড়ার অভ্যাসটা তৈরি করতে পারলে তখন আপনি আসলে সূক্ষ্ম দৃষ্টিটা তৈরি হবে। যে কোনো একটা সেকশন বা রুলের মধ্যে নজর দিলে আপনি একদম গভীরে চলে যাবেন, সাথে সাথে ওখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনি আনসার করতে পারবেন।
So, এই কয়েকটা জিনিস একটু দেখবেন যে এই এই চ্যাপ্টার থেকে কি কি জিনিস আপনারা পড়বেন। রিসিভার, তার অ্যাপয়েন্টমেন্ট টেস্ট, ডিগ্রির আগে পড়ে দেওয়া, আর বাকি সংশ্লিষ্ট ধারাগুলো। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে